শুভ সন্ধ্যা আমাদের সুধী দর্শক মণ্ডলীর প্রতি। আমরা 26শে নভেম্বরে যে সাধারণ ধর্মঘটের ডাক ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং বহু গণসংগঠন যে ধর্মঘটকে প্রত্যাশিতভাবেই সমর্থন করেছেন, তার শেষ মুহূর্তের প্রচারের জন্য আমরা আজকে এই ফেসবুক লাইভের অনুষ্ঠানে মিলিত হয়েছি। এটা প্রকৃত অর্থেই দেশ বাঁচানোর লড়াই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে কিভাবে বেসরকারীকরণ বা বিক্রি করে দেওয়া হচ্ছে। আমাদের দেশে এক সময়ের সরকার তারা এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে তিল তিল করে গড়ে তুলেছিলেন এবং তারা মনে করেছিলেন যে জনস্বার্থে এই কাজগুলো সরকারের করা উচিত। একটা সময় সরকার মনে করেছিলেন যে কয়লা খনি জাতীয়করণ করা উচিত, ব্যাংক জাতীয়করণ করা উচিত, রেল, বেল, কোল ইত্যাদি যে কেন্দ্রীয় সংস্থা আছে সেই সংস্থাগুলো জনস্বার্থে একটা ভূমিকা পালন করছিল। লোকসানে চলছিল এমনটা নয়। একটা সরকার, একজন প্রধানমন্ত্রী, তারা এইসব ভাবলেন, তার জন্য সংস্থা গড়ে তুললেন, জনস্বার্থে নানা ধরনের আইন প্রণয়ন করলেন। আর এখন একটা সরকার এসেছে যে সরকার একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছে। এখন একটা সরকার এসছে যে সরকার জনস্বার্থবাহী আইনগুলোকে ধ্বংস করছে, পরিবর্তন করে দিচ্ছেন। কোনোটা জনস্বার্থে নয়, পরিবর্তন করা হচ্ছে বহুজাতিক কর্পোরেশনের বা অসৎ ব্যবসায়ীদের সুবিধার জন্য। ধরুন, আমি প্রথম যদি একথা বলি আপনাদের কাছে যে অত্যাবশ্যকীয় পণ্য আইন যা পরিবর্তন করা হয়েছে, তার অর্থটা হচ্ছে এই যে আগে যে পণ্যগুলো অত্যাবশ্যকীয় ছিল, বর্তমান প্রধানমন্ত্রী আসার পরে সেই পণ্যগুলো আর অত্যাবশ্যকীয় নয়। চাল অত্যাবশ্যকীয় নয়, ডাল অত্যাবশ্যকীয় নয়, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল এগুলো অত্যাবশ্যকীয় নয়। আচ্ছা, কি এমন কারণ ঘটেছে আমাদের দেশে যে কারণে এগুলো অত্যাবশ্যকীয় নয়? এমন তো কোনো যুক্তি আমাদের প্রধানমন্ত্রী দেখাতে পারেননি। আসলে কর্পোরেট সংস্থাগুলো কৃষি পণ্যের ব্যবসায় বৃহৎ আকারে নামতে চায়, বিপুল পুঁজি এক্ষেত্রে তারা বিনিয়োগ করতে চায়, জনস্বার্থের কথা বিবেচনা করে নয়, বিপুল পরিমাণ মুনাফা শিকারের জন্য তারা কৃষি পণ্যের বাণিজ্য করবেন। অসুবিধা হচ্ছে কি না, অত্যাবশ্যকীয় পণ্য আইন থাকার জন্য তারা যথেচ্ছ মজুত করতে পারছেন না, কালোবাজারি করতে পারছেন না, যখন তখন ইচ্ছে মতো দাম বাড়াতে পারছেন না। এই আইনের ভয় পাচ্ছেন বলে প্রধানমন্ত্রীকে তারা বললেন, প্রধানমন্ত্রী বললেন এই আইনটা আমি হটিয়ে দিচ্ছি। এটা কার জন্য? এটা কার জন্য হচ্ছে? দেশের 130 কোটি মানুষ, এর মধ্যে যারা ক্রেতা সাধারণ, যাদেরকে প্রতিদিন অত্যাবশ্যকীয় পণ্য কেনাকাটা করতে হয়, তাদের পকেট কাটা যাবে, তাদের উপরে অর্থনৈতিক চাপ পড়বে, তাদের জীবন ধারণ করাটা দুর্বিষহ হয়ে পড়বে। আর অল্প কয়েকজন অসৎ ব্যবসায়ী এবং বৃহৎ পুঁজির মালিক তারা কৃষি পণ্যের কারবার করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মুনাফা করবেন। এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের দেশের কোনো সচেতন মানুষের পক্ষে এটা মেনে নেওয়া উচিত নয়। কে কোন রাজনৈতিক দল করেন অন্য কথা, কে কোন রাজনৈতিক দলের পক্ষে ভোট দেন সেটাও অন্য কথা। আপাতত এই নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে আমরা সুলভে কেনাকাটা করতে পারি, কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করলে তার বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়,
এটা দেখা কর্তব্য সরকারের, কিন্তু সেই সরকারই আমাদের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করছে। আমরা কি চুপ থাকতে পারি? আমাদের প্রতিবাদ করতেই হবে, এবং এই প্রতিবাদেরই একটা পদক্ষেপ হচ্ছে 26শে নভেম্বর সাধারণ ধর্মঘট। কৃষিক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে সরকারি কৃষিপণ্য ক্রয় কেন্দ্রগুলোকে অকার্যকর করে দেওয়ার একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী কি এমন কথা বলতে পারেন যে সরকারি ক্রয় কেন্দ্রে কৃষকের যাওয়ার দরকার নেই? তুমি তোমার পণ্য বিক্রি করার জন্য বেসরকারি বাজারে যাও। আচ্ছা, এই বেসরকারি বাজার কি কৃষককে তার ফসলের সহায়ক মূল্য দেবে? না, এর কোনো নিশ্চয়তা নেই। নতুন যে আইন করা হয়েছে তাতেও সহায়ক মূল্যের কথাটা উল্লেখই করা হয়। তাহলে কৃষক বেসরকারি জায়গায় ফসল বিক্রি করে যে ক্ষতিগ্রস্ত হবে, সেই কৃষকের এই ক্ষতির কারণ হচ্ছে আমাদের সরকারের নতুন আইন। আসলে যে ব্যবসায়ীদের জন্য, যে পুঁজির মালিকদের জন্য বা যে কর্পোরেট সংস্থার জন্য অত্যাবশ্যকীয় পণ্য আইনে সংশোধন করেছেন, তারা যাতে কৃষকের ফসল যত কম দামে সম্ভব কিনে নিতে পারেন, তার জন্যেই সরকারি কৃষি বাজারটাকে অকার্যকর করে দিয়ে বেসরকারি বাজার গড়ে তোলার কাজে মদত দেওয়া হচ্ছে। অর্থাৎ ফসল কেনার সময় তারা কৃষককে ঠকাবেন, ফসল বিক্রি করার সময় আমাদের দেশের সর্বস্তরের ক্রেতা সাধারণের পকেট কাটবেন। দুই দিক থেকে, শাঁখারির করাতের মতো দুই দিক থেকে, ফসল কেনার সময় মুনাফা, ফসল বিক্রি করার সময় মুনাফা করবে। এবং এই কাজে যদি সরকার মদত দেয়, তাহলে তো আমাদের সোচ্চারে বলতে হয় যে না, এই কাজ আপনি করতে পারেন না। এটা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হচ্ছে, এটা কৃষির সর্বনাশ করা হচ্ছে, এটা কৃষকের সর্বনাশ করা হচ্ছে। এর প্রতিক্রিয়া গোটা সমাজের উপর পড়বে। তৃতীয় আইন একটা করা হয়েছে, সেটা হচ্ছে চুক্তি চাষের আইন। আমাদের দেশে যত রকমের চাষ হয় সেটাকে সাধারণভাবে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফুড ক্রপ আর একটা হচ্ছে ক্যাশ ক্রপ। যারা শুধুমাত্র মুনাফার কথা ভাবেন, তাদের কোনো দায় বা দায়িত্ব নেই যে 130 কোটি মানুষের জন্য আমরা যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছি কি পারছি না। তাদের লক্ষ্য একটা জায়গাতেই, যে কৃষিক্ষেত্রে আমরা যে ঢোকার সুযোগ পেয়েছি তাতে কত বেশি মুনাফা করতে পারবো। ধানের জমিতে রাবারের চাষ করতে বলতে পারেন, ধানের থেকে রাবার আমার কাছে বেশি লাভজনক। আলুর জমিতে তামাকের চাষ করতে বলতে পারেন। অর্থাৎ ক্যাশ ক্রপের দিকে যদি আমার কৃষি চলে যায়, তাহলে খাদ্য উৎপাদনে যে স্বনির্ভরতা আমরা অর্জন করেছি, এই স্বনির্ভরতাটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা সেই জন্য এই চুক্তি চাষের বিরোধিতা করছি। আমাদের এখানে একটা চুক্তি প্রথা আছে। গ্রামাঞ্চলে যে কৃষকের প্রধান আয় কৃষি থেকে আসে না, বাড়িতে কেউ একটা চাকরি বাকরি করেন, একটা ব্যবসা আছে, অন্য বিকল্প আয়ের সংস্থান আছে, কৃষি থেকে যে আয়টা আসে তার মোট আয়ের একাংশ তারা এখন মনে করছেন যে চাষবাস আমি করব না। আমার গ্রামে অপেক্ষাকৃত কম জমির মালিক, প্রান্তিক চাষি, ভাগ চাষি, ক্ষেত মজুর, যারা অনেক যত্ন নিয়ে আমার জমিটা চাষ করবে, আমি তাদেরকে চুক্তিতে দিয়ে দিলাম, আমার এই 1 খণ্ড জমি তুমি চাষ করবে, আমাকে 2 বস্তা ধান দেবে। আমার এই জমিতে তুমি আলু চাষ করবে, আমাকে 2 বস্তা আলু দেবে। যা পেলাম তাই, আমার তো কোনো খরচ নেই, কোনো ঝুঁকি নেই। রোগ, পোকা, মড়ক, প্রাকৃতিক কারণে ফসল হানি, কোনো ঝুঁকি আমার নেই। যে চাষ করবে তার ঝুঁকি, আমি শুধু চাষের পরে আমার অংশটা আমি দেখে নেব। এক্ষেত্রে হয় একজন কৃষকের জমি আরেকজন কৃষক চাষ করছে,
যার জমি সে অপেক্ষাকৃত বেশি জমির মালিক, যে চাষ করছে সে অপেক্ষাকৃত কম জমির মালিক, মানে এর মধ্যে ক্ষেত মজুরও থাকতে পারে। নতুন চুক্তি চাষের আইনে এদেরকে কোনো রকম স্বীকৃতি দেওয়া হয়নি। নতুন চুক্তি চাষের আইন মানে কৃষকের জমিতে কর্পোরেটরা চাষ করবে। ফুড ক্রপের পরিবর্তে ক্যাশ ক্রপের চাষ বাড়বে। তারাই দরদাম ঠিক করে দেবেন, তাদের কাছ থেকে উচ্চ মূল্যে সার, বীজ, কীটনাশক কিনতে হবে। মানে আবার নীল চাষের যুগে আমাদের প্রবেশ করতে হবে। এত বড় কৃষির ওপরে আঘাত, এটাকে নীরবে মেনে নেওয়া সম্ভব না। আমরা তাই এর প্রতিবাদ করার জন্যেই 26 তারিখের ধর্মঘটকে ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে, কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে আমরা সমর্থন করেছি। এবং আমরা এই আহ্বান সর্বস্তরের মানুষের কাছে জানাচ্ছি যে আপনার অন্নদাতাদের পাশে দাঁড়ান। কৃষক যদি না বাঁচে, কৃষি যদি না বাঁচে, কৃষিতে ফসল উৎপাদনের প্রক্রিয়ায় ক্ষেত মজুরের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ক্ষেত মজুর যদি খেতে না পায়, তাহলে আগামী দিনে আমাদের এই কৃষি সংকট পুরো সমাজটাকে গ্রাস করবে। কর্পোরেটদের উপর নির্ভর করলে আমাদের চলবে না। আমার দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমাদের প্রধানমন্ত্রী প্রতিদিন একবার করে বলেন যে আমি আত্মনির্ভর ভারত গড়ব। আমরা এখন আত্মনির্ভর ভারতের দিকে অগ্রসর হচ্ছি। আমি শুধু দর্শক মণ্ডলীর কাছে একটা কথা নিবেদন করতে চাই যে আমাদের দেশে রেল বিক্রি করে দিলে দেশ স্বনির্ভর হবে, আত্মনির্ভর হবে। আমাদের দেশের কৃষি এবং কৃষককে এই বিপন্নতার দিকে ঠেলে দিলে আমরা খাদ্যে স্বনির্ভর হব, দেশ স্বনির্ভর হবে। আমাদের দেশের পেট্রোলিয়াম কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে, আমাদের দেশের কয়লা খনিগুলো নিলাম করে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমাদের দেশের বিমানবন্দর ইতিমধ্যেই বিক্রি করা শুরু হয়েছে। এগুলি কি স্বনির্ভরতার দিকে পদক্ষেপ? আমাদের সামগ্রিকভাবে শিক্ষা নীতি যা গ্রহণ করা হচ্ছে, ইতিমধ্যেই তা কোথাও কোথাও পিসমিল কার্যকরী করা শুরু হয়েছে, এ তো হচ্ছে পুরোপুরি বেসরকারীকরণ। আচ্ছা, কেন দেশের মানুষের কাছে শিক্ষার সুযোগটা উন্মুক্ত করে দেওয়ার কথা সরকার ভেবেছিলেন? কেন? রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার তারা মনে করে যে শিক্ষার বিস্তার ঘটাতে হবে, নারীদের মধ্যে আরো বেশি শিক্ষার প্রসার ঘটাতে হবে। একদম গরিব মানুষ যারা আর্থিক কারণে শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারেনি, শিক্ষার আলো তাদের কাছেও পৌঁছাতে হবে। এ ব্যাপারে সরকারি উদ্যোগ ছিল। আজকে হঠাৎ কেন আমাদের প্রধানমন্ত্রীর এটা মনে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারীকরণ করে দাও, প্রাইভেট ইউনিভার্সিটি হবে, প্রাইভেট কলেজ হবে, অনলাইনে লেখাপড়া হবে, যাদের টাকা আছে তারাই লেখাপড়া করবে, যাদের প্রচুর টাকা নেই তারা এই শিক্ষা লাভ করার যে প্রক্রিয়া এখন চালু আছে তা থেকে ছিটকে পড়বে। শিক্ষা এখন পণ্য, টাকা আছে যার সেই পণ্য কিনবে, আর যাদের টাকা নেই তারা কিনবে না। আমি ক্ষেতমজুরদের নিয়ে সংগঠন করি, আমি তো বুঝতেই পারছি আমার ক্ষেতমজুর পরিবারের ছেলে মেয়েদের কী হবে, যাদের প্রচুর টাকা নেই, যারা বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারবে না, বেসরকারি কলেজে গিয়ে পড়াশোনা করতে পারবে না, তাদেরকে মাঝপথে শিক্ষার অঙ্গন থেকে বিদায় নিতে হবে। এটা কি আত্মনির্ভর ভারত গড়ার পদক্ষেপ? আমরা অন্তত বিশ্বাস করি না। ধরুন আমাদের দেশে নতুন আইন করে বলা হচ্ছে এখন থেকে একজন শ্রমিককে 12 ঘন্টা কাজ করতে হবে। বলা হচ্ছে তোমার ধর্মঘট করার অধিকার থাকবে না, তোমার উপরে শোষণ হবে, নিপীড়ন হবে, তুমি প্রতিবাদ করতে পারবে না। যখন তখন মালিক তোমাকে ছাঁটাই করে দিতে পারে, এই ছাঁটাই করার অধিকার আমি মালিককে দিচ্ছি। এখন তো পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে, একটা শূন্য পদের জন্য 1 লক্ষ লোক দরখাস্ত করছে।
আর যারা নিয়োগকর্তা তারা বলছে কত কম দামে লোক পাওয়া যায়। এখন যে কাজের জন্য 30,000 টাকা বেতন, সেই একই কাজের জন্য 5,000 টাকায় লোক নিয়োগ করা হচ্ছে। কারণ কাজ কম আর কাজের প্রয়োজন যাদের, তাদের সংখ্যা অনেক বেশি। অতএব নিয়োগ যারা করছেন, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন আধা সরকারি সংস্থা, তারা মনে করে যে শোষণ করার এটাই সবথেকে বড় সুযোগ। একবারে চোখ কান বন্ধ রেখে আমরা এই অন্যায়গুলোকে মেনে নিতে পারি? কখনো মেনে নিতে পারি না। এই যে পরিস্থিতিটা সম্পর্কে কুম্ভীরাশ্রু বর্ষণ করছেন রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, সেটা হচ্ছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ সম্পর্কে তো আমাদের পরিষ্কার তিনটে কথা। একটা হচ্ছে এই সংক্রমণ যাতে না ছড়াতে পারে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা, পদক্ষেপ গ্রহণ করা হোক। সরকার যখন বলেছিলেন যে লকডাউন হবে, কোনো রকম আগাম সতর্ক না করে আকস্মিকভাবে লকডাউন হলো, তাও মানুষ মেনে নিয়েছেন। একটানা 75 দিন সব কিছু বন্ধ, স্তব্ধ হয়ে গেল দেশ, মানুষ মেনে নিয়েছেন। কিন্তু সত্যিই কি এই সংক্রমণকে থামিয়ে দেওয়া, কমিয়ে দেওয়া, একটা জায়গায় সংক্রমণকে অ্যারেস্ট করার সেই কাজটা আমরা করে উঠতে পেরেছি? কেন্দ্রের সরকার, রাজ্যের সরকারের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে সেটা সঠিক তথ্য নয়। অনেক বেশি মানুষ মারা গেছেন, অনেক বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, যা এই তথ্যে রিফ্লেক্টেড হয়নি। আমরা এখনো বলছি যে যেভাবে আগে লকডাউনের সময় আমরা সহযোগিতা করেছি, আমরা সরকার অন্য কোনো কার্যকরী পদক্ষেপ নিলে আমরা সহযোগিতা করব। এই সমস্যাটা শুধু যারা সরকারে আছেন তাদের নয়, আমরা যারা জনসাধারণ, আমরাও মনে করি যে সবাই মিলে এই সংক্রমণ প্রতিরোধ করতে হবে। সরকারের ভাবখানা এরকমই যে যা করার ওনারাই করবেন। একবার বললেন থালা বাজান, একবার বললেন ঘটি বাজান, কি বললেন প্রদীপ জ্বালান, দিয়া জ্বালান ইত্যাদি। কখনো বললেন এটা কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন চলেছিল, করোনা আমি 21 দিনেই সব শেষ করে দেব। কোনো একজন প্রধানমন্ত্রী এইভাবে জনগণের সঙ্গে রসিকতা করতে পারেন? আমরা তো অবাক হয়ে যাচ্ছি। আর একজন মুখ্যমন্ত্রী আছেন, তিনিও একইভাবে মিথ্যে কথা বলছেন, প্রতারণা করছেন। করোনা সংক্রমণ প্রতিরোধ করবার জন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ওই রাস্তায় দাঁড়িয়ে গন্ডি আঁকছেন? আমি তো দেখি না। এতে কাজের কাজ কিছু হয় না। আমরা দ্বিতীয় কথা বলেছি, যারা ইতিমধ্যে সংক্রমিত তাদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। 30,000 লোক করোনা পজিটিভ, 18,000 বেড, বাকিরা কোথায় যাবে? টাকা দান ছত্র করার মতো আছে, ক্লাবকে দাও, পুজোকে দাও, সেখানে দাও, ওখানে দাও। আর যখন সত্যিকারের বলছি চিকিৎসার জন্য টাকা দাও, আরো বেড বাড়াও, আরো বেশি লোক হাসপাতালে ভর্তি হলে তাদের অক্সিজেনের ব্যবস্থা করো, সেটা করার ক্ষেত্রে সরকারের এত সদিচ্ছার অভাব কেন? আমরা তৃতীয় কথা বলেছি, করোনা অনেক কিছুই ওলটপালট করে দিয়ে গেছে। এই লকডাউনের পিরিয়ডে 15 কোটি মানুষ কাজ হারিয়েছে। এখনো আমরা চোখের সামনে দেখছি যে ট্রেন ঠিক মতো চলছে না। যা ট্রেন চলতো তার 5% চলছে। আমাদের জেলার উপর দিয়ে কোনো ট্রেন চলছে না, পুরুলিয়ার উপর দিয়ে কোনো ট্রেন চলছে না। ট্রেনের উপরে রুজি রোজগার যাদের, হকার, রেল স্টেশনের আশেপাশে দোকানদার ইত্যাদি, বাঁচবে কি করে মানুষগুলো? সরকারের কি দৃষ্টি নেই? দেখছেন না? যাদের কাজ নেই তাদের কাজ দাও। 30 লক্ষ 40 লক্ষ পরিযায়ী শ্রমিক এসছে আমাদের, কাজ নেই তাদের, কি খাবে? আমরা সেই জন্য
খুব নির্দিষ্টভাবে বলেছি মাথা পিছু 10 কেজি করে খাদ্যশস্য রেশনে বিনা পয়সায় দেওয়া হোক। আমরা বলেছি 100 দিন কাজ নয় 200 দিন কাজ দেওয়া। আমরা বলেছি যারা চুক্তির ভিত্তিতে কাজ করেন অস্থায়ী তাদেরকে ন্যূনতম 21,000 টাকা মাইনে দেওয়া হোক। আমরা বলেছি দেশের অর্থনৈতিক অবস্থা একদম তলানিতে গিয়ে পড়েছে, এখান থেকে যদি অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হয় তাহলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। ক্রয় ক্ষমতা বাড়বে যদি মানুষ কাজ পায়, উপার্জন করার সুযোগ পায়। আর সরকার যদি প্রণোদনা হিসেবে 7,500 টাকা করে আগামী 6 মাস প্রত্যেকটা আয়কর দেয় না এমন পরিবারকে নগদে দেয়। আমাদের এই দাবিগুলোতে কর্ণপাত করা হচ্ছে না। আমরা যে 26 তারিখে ধর্মঘটকে সমর্থন করেছি সেই ধর্মঘটের দাবির মধ্যে এই দাবিগুলোও আছে। এই সবটা মিলিয়ে আমরা মনে করি রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এটা দেশ বাঁচানোর লড়াই, দেশের জনগণকে বাঁচানোর লড়াই। তা তিনি শ্রমিক হতে পারেন, তা তিনি কৃষক হতে পারেন, তা তিনি ক্ষেতমজুর হতে পারেন, তা তিনি ছোট ব্যবসাদার হতে পারেন, তা তিনি একজন প্রাথমিক শিক্ষক হতে পারেন, একজন মাধ্যমিক শিক্ষক হতে পারেন, একজন সরকারি কর্মচারী হতে পারেন, একজন অবসরপ্রাপ্ত কর্মী হতে পারেন। এই মানুষকে বাঁচানোর জন্যেই আমরা এই ধর্মঘটে ডাক দিয়েছি। অনেকে বলেন ধর্মঘট করে কি হবে, এটা তো কর্মনাশা। আচ্ছা, এই যে 75 দিন লকডাউন ছিল এটা কর্মনাশা নয়? এই যে আগে প্রতি বছর একটা করে এসএসসি হতো, প্যানেল হতো, কম বেশি 15,000 ছেলে মেয়ে শিক্ষকতার চাকরি পেত। প্রতি বছর যেমন দুর্গাপূজা হয় প্রতি বছর এসএসসিও হতো, প্যানেলও হতো, চাকরিও হতো। এই যে কর্ম পাওয়ার পথটাকেই ধ্বংস করে দিয়েছেন মমতা ব্যানার্জির সরকার, এটা কর্মনাশা নয়? এ সরকারকে কি আমি করিতকর্মা বলতে পারি? একটা প্যানেল নির্ভুলভাবে তৈরি করতে পারেনি, একটা পরীক্ষা কন্ডাক্ট করতে পারেনি যে পরীক্ষায় প্রশ্নপত্র আউট হচ্ছে না। শুধু দুর্নীতি ছাড়া এই সরকার আর কোনো ব্যাপারে সার্টিফিকেট পেতে পারে না। কালকে আমাদের জেলায় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, খুব হাস্যকর। বলছেন যে গোটা দেশে করোনা, লকডাউন ইত্যাদির সময়ে 40% বেকার বেড়েছে, আমাদের রাজ্যে 40% বেকার কমেছে। কোন জাদুতে, কোন মন্ত্রে, কি তথ্য আপনার কাছে আছে? যে পিরিয়ডে 40 লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে আমার রাজ্যে ফিরে এসেছে, সেই রাজ্যে আপনি 40% বেকার কমিয়ে দিয়েছেন। আমি তো দেখিনি এই সময়ের ভিতরে একজনও নতুন করে চাকরি পেয়েছে। এই সময়ে নতুন করে একটা কলকারখানা হয়েছে, এই সময়ে বন্ধ কলকারখানার একটা নতুন করে খুলেছে। কোথায় আপনি চাকরি দিলেন? মাইকের সামনে দাঁড়ালেই কি মিথ্যে কথা বলতে হয়? আপনি কি মনে করেন আপনার সামনে যে শ্রোতা যারা তারা সবাই বোকা? এই মুখ্যমন্ত্রীকে বোঝাবার ক্ষমতা আমার নেই। বোঝানোর জন্য জনগণকে পথে নামতে হবে। 26 তারিখ আন্দোলনেরই একটা ফর্ম, আন্দোলনেরই একটা প্রক্রিয়া। একদিন আমরা কাজ বন্ধ রাখব, ক্ষেত মজুর কাজে যাবে না, কৃষির কাজ হবে না, কৃষকও তার খেতে যাবে না, যানবাহন চলবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি চলবে না, অফিস কাছারি ব্যাংকে লোকজন আসবে না, কলকারখানাতে চিমনিতে ধোঁয়া উঠবে না। একদিন। আমি আমাদের সংবাদ মাধ্যমের জন্য একটা কথা বলবো যে প্রত্যেকবার বন্ধের দিন সন্ধেবেলায় যখন টিভি দেখি বা পরের দিন যখন সংবাদপত্র পড়ি তখন বলা হয় যে আজকে হাজিরা ছিল 100%, অন্য দিনে হাজিরা 90%, 85%, 80%। আরে 2-4 জন তো ম্যাটারনিটি লিভেও থাকে,
তারাও নাকি অ্যাটেন্ডেন্স দেয়। কলে কারখানায় নাকি উৎপাদন 115%, 120% হয় বন্ধের দিন। স্কুলে যত মাস্টারমশাই তার থেকে বেশি হাজিরা দেয় শুনছি। তাহলে বন্ধ কর্মনাশা হলো কি করে? আসলে সংবাদ মাধ্যমও এই বন্ধ সম্পর্কে সঠিক কথা প্রচার করে না। আমি দেখলাম একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স তারা একটা প্রেস বিবৃতি দিয়েছে যে গোটা দেশে এই যে রেশন দোকান আছে, এই দোকান ফেয়ার প্রাইস দোকান, তারা 26 তারিখের ধর্মঘটকে সমর্থন করছেন এবং ওই দিন তারা কালো ব্যাজ ধারণ করবেন। সমস্ত কাগজের কাছে এই প্রেস রিলিজ পাঠানো হয়েছে, কিন্তু কেউ ছাপেনি। 26 তারিখে যে ধর্মঘট হতে চলেছে, সংবাদ মাধ্যম এই খবরটাকেও ব্ল্যাক আউট করবার চেষ্টা করছে। অথচ সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত যারা, তারাও কিন্তু এই পদক্ষেপগুলোর জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। স্বাধীনতা নেই। যে স্বাধীনতা আমার শ্রমিকদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, যে স্বাধীনতা আমাদের কৃষকের কেড়ে নেওয়া হচ্ছে, যে আইন পরিবর্তন করে যে সর্বনাশের রাস্তা তাদের দেখিয়ে দেওয়া হচ্ছে, এটা বন্ধ করার জন্যেই আমরা এই সাধারণ ধর্মঘটের কথা বলছি। এটা এক ধরনের হলুদ কার্ড দেখানোর ব্যাপার। রেড কার্ড একদিন দেখাতে হবে আমাদের। সেই লড়াই, সেই আন্দোলন, আরো অনেক মানুষকে নিয়ে আরো শক্তিশালীভাবে প্রতিবাদ, সেইটা করার জন্য ভিত্তিটাকে মজবুত করার একটা প্রক্রিয়া চলছে। তার একটা ধাপ 26 তারিখে, কিন্তু 26 তারিখের পরে লড়াইটা আরো দুর্বার হবে, আরো ব্যাপক হবে, আরো অনেক বড় ধাক্কার সামনে আমাদের এই কেন্দ্রীয় সরকার, যারা জনবিরোধী কার্যকলাপ ছাড়া আর অন্য কিছু করছেন না, তাদেরকে তার সামনে পড়তে হবে, সেই প্রতিরোধের সামনে। যখনই মানুষ প্রশ্ন করছেন যে আচ্ছা আপনি তো 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলেছিলেন, কি হলো সেটার? তখন বলছেন এই পাকিস্তান সীমান্তে গোলমালটা মিটে যাক, এই যে চীন গোলমাল করছে ওটাকে ঠান্ডা করি, নাহলে রাম মন্দিরটা আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি ওটাকে কমপ্লিট করি। প্রসঙ্গ বদলাতে বদলাতে মানুষের রুটি রুজির প্রশ্ন, কর্মসংস্থানের প্রশ্ন, আর্থিক বিকাশের প্রশ্ন, এইগুলোকে সাইড করে তারা অন্য কথা, অন্য ন্যারেটিভ দিয়ে গোটা বিষয়টাকে মানুষকে অন্ধকারে রাখবার একটা চেষ্টা করছেন। আস্তে আস্তে মানুষ সবটাই বুঝতে পারছে। পশ্চিমবাংলায় যেমন মানুষ বুঝেছেন যে স্বাধীনতার পর এত দুর্নীতিগ্রস্ত সরকার আর আমরা অতীতে দেখিনি। মানুষের মধ্যে একটা প্রবল মনোভাব দেখছি যে আর যাই হোক, এই দুর্নীতিগ্রস্তদের সরকারকে আর রাখা যাবে না। ঠিক একইভাবে দিল্লির সরকারটা সম্পর্কেও মানুষের মনোভাব আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এই লড়াই আন্দোলনের ভেতর দিয়ে আরো অসংখ্য মানুষের কাছে আমরা যেভাবে পৌঁছাতে পারছি, মানুষ যেভাবে আমাদের বক্তব্য গ্রহণ করছেন, আন্দোলন সংগ্রামের কর্মসূচিগুলিতে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন, আমাদের এই আন্দোলন সংগ্রামকে আরো ব্যাপকতর করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা আমরা যেভাবে মানুষের কাছে পাচ্ছি, তাতে আমরা আত্মবিশ্বাসী। এই অন্যায়ের মোকাবিলা আমরা করতে পারবো। এই প্রতিবাদ আন্দোলনকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমরা ধর্মঘটকে আর খুব বেশি দিন নেই, মাঝখানে একটা দিন, পরশু সকাল 6টা থেকে ধর্মঘট শুরু হবে। এই সময়ের ভেতরে সর্বস্তরের মানুষের কাছে আমরা বাঁকুড়া সিপিআইএম ফেসবুক এই পেজের মাধ্যমে আবেদন করছি যে এ ধর্মঘট একটা দলের নয়, একটা ঝান্ডারও নয়। এ ধর্মঘট কতিপয় মানুষের স্বার্থে নয়, আমাদের দেশের সর্বস্তরের জনগণের স্বার্থে, ক্রেতা সাধারণের স্বার্থে, কৃষক ভাইদের স্বার্থে, ক্ষেত মজুরদের স্বার্থে,
অন্য পেশার সঙ্গে যুক্ত যত মানুষ আছেন, শ্রমজীবী হতে পারেন, বুদ্ধিজীবী হতে পারেন, কর্মচারী হতে পারেন, সবার স্বার্থে এই ধর্মঘটটাকে সফল করুন। কোনো রকম রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে দিয়ে ধর্মঘটের বিরোধিতা করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তাই সবার কাছে আমাদের এই অনুরোধ, আসুন 26 তারিখ আমরা এই ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করি। ধন্যবাদ।